কোনো পতিতার মেয়েকে আমার ছেলের বউ করব না আমি। রাহাত উঠে বসো। বিয়ের আসরে বরের মায়ের এহেন কথায় পরিবেশ থমকে গেল। সবাই কানাঘষা শুরু করলো। কনের বাবা বিচলিত গলায় বলল, কি বলছেন আপনি? ঠিকই বলছি। আপনার বউ যে পতিতা ছিল বলেননি তো? অবশ্যই বললে কি আর মেয়ে গোছাতে পারতেন? আর পতিতার মেয়ে তো পতিতাই হয়। আজ শুদ্ধতার সাথে রাহাতের বিয়ে। বিয়ের আসরে সবাই উপস্থিত। কাজীও বিয়ে পড়ানো শুরু করছিল, কিন্তু হঠাৎ বরের মা এমন কথা বলে বিয়ের পরিবেশ পণ্ড করে দিল। সবাই কানাঘষা শুরু করলো। নিজের মায়ের নামে এসব কথা শুনে শুদ্ধতা কান্না করছে। আর শুদ্ধতার বাবা আরমান শাহরিফ রেগে গেলেন স্ত্রীর নামে এসব বাজে কথা শুনে। তিনি রেগে রাহাতের মাকে বললেন, মুখ সামলে কথা বলবেন। আপনি আমার স্ত্রীকে যা তা বলতে পারেন না। আমি যা তা বলছি না, আপনার প্রতিবেশী এবং আপনার আত্মীয় স্বজনের মধ্যেই অনেকে বলেছে। নিশ্চয়ই কেউ এমনি এমনি মিথ্যা বলবে না। আরমান সাহেব অপমানের মুখ কালো করে ফেললেন। কথাগুলো সত্যি, তবে বিয়ের আগে এই কাজ ছেড়ে দিয়েছিল শুদ্ধতার মা। শুদ্ধতার বাবাকে ভালোবেসে বিয়ে করে, তারপর শুদ্ধতার জন্মের সময় সে মারা যায়। একমাত্র মেয়ে বাবার কাছে বড় হয়। মেয়ের জন্যই আরমান শাহরিফ দ্বিতীয় বিয়ে করেননি। তবে আজ যে বদনাম হলো, তাতে শুদ্ধতার বিয়ে দেওয়া মুশকিল হয়ে যাবে। তিনি রাহাতের মায়ের হাত ধরে বললেন, বেআইন সাহেব প্লিজ দয়া করুন। মা মরা মেয়ে শুদ্ধতা, ওর মায়ের জন্য ওকে দোষী করবেন না। ও অনেক ভালো মেয়ে। জি না, আমি কোনো পতিতার মেয়েকে ঘরের বউ বানাতে পারবো না, সরি। রাহাত তাড়াতাড়ি আসো। মায়ের কথা মতো বাদ্য পুতুলের মতো রাহাত উঠে চলে গেল। আরমান শাহরিফ বাধা দিলেও পারলেন না আটকাতে। আরমান শাহরিফ মেয়ের কাছে এসে বললেন, কাঁদিস না মা, আমি তোর বিয়ে দিয়েই ছাড়বো। বিয়ে বাড়িতে অনেক ছেলে উপস্থিত ছিল যারা শুধু তাকে পছন্দ করত, কিন্তু এখন কেউই বিয়ের জন্য রাজি না। আরমান শাহরিফ ভেতরে ভেতরে হতাশ হয়ে পড়লেন। এদিকে অর্ধেকের বেশি মেহমান চলে গেছে, আর যারা আছে তারাও আস্তে আস্তে চলে যাচ্ছে। হঠাৎ একটা মাঝবয়সী লোক এসে দাঁড়ালো আরমান শাহরিফকে সামনে। লোকটার মাথায় কাঁচা পাকা চুল, ইয়া বড় বুড়িটাও বের হয়ে আছে, চোখের চশমা, তবে লম্বা ভালোই। লোকটা আরমান শাহরিফকে বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আরমান শাহরিফ লোকটার দিকে কিছুক্ষণ চেয়ে বলল, আপনি কে? আমি রাহাতের ফুফাতো মামা। আমি বিয়ে করিনি এখনো। লোকটা ফ্যাসফ্যাসে গলায় বলল। আসলে ওর গলাই এমন, কথাগুলো এভাবে বলে। প্রথম রাহাতের ফুফাতো মামা এটা শুনে আরমান শাহরিফ চটে গেলেন, কিন্তু পরক্ষণে ভাবলেন এটা উত্তম প্রতিশোধ হবে। ঘুরে ফিরে ওদের কাছেই মেয়ে বিয়ে দেব। আরমান শাহরিফ রাজি হলেন। যে কয়েকজন আত্মীয় স্বজন ছিল তাদের নিশ্চয়ই বিয়ের আয়োজন শুরু হলো। গোমটায় ফাঁকা দিয়ে শুদ্ধতা বুড়ো লোকটাকে দেখে শিউরে উঠল। মনে মনে বলল, এই লোকটাই বিয়ে করা চেয়ে বোধহয় গলায় ফাঁস নেওয়াই ভালো ছিল। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, শেষে কিনা বুইড়া বেটা জুটলো কপালে। শুদ্ধতা কাঁদতে কাঁদতে কবুল বলল। কবুল বলার সময় মনে হচ্ছে যেন দম আটকে আসছে। বিয়ে শেষ হওয়ার পর বিদায়ের সময় শুদ্ধতার বাবাকে জড়িয়ে ধরল। বাবা, কেন তুমি আমাকে এই বুড়ো লোকটার সাথে বিয়ে দিলে? আমি থাকতে পারবো না এই লোকটার সাথে। আরমান শাহরিফ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বয়স মেটার করে না সম্পর্কের ক্ষেত্রে মা, তুই সুখে থাকবি। তারপর শুদ্ধতা যেতে না চাইলেও ওকে গাড়িতে উঠিয়ে দিলেন। ওই লোকটা বুড়ো হলেও অনেক টাকা আছে। চালকের আসনে লোকটা বসলো আর শুদ্ধতার পাশের সিটে। গাড়িতে বসেও শুদ্ধতা কাঁদছে। লোকটা শুদ্ধতাকে বারবার দেখছে, তাতে যেন শুদ্ধতা আরও ভয় পাচ্ছে। ও শুনেছে বুড়ো লোকগুলো খুব লুচ্ছা হয়। এবার নিজের পরিণতির কথা ভাবতেই তার কাঁদতে ইচ্ছে হচ্ছে ওর। সন্ধ্যার সময় ওরা একটা বড় বাড়ির সামনে এসে পড়ল। লোকটা গাড়ি থেকে নেমে শুদ্ধতাকে নামতে ইশারা করলো। শুদ্ধতা বাড়িটা দেখে মনে মনে বলল, সবই তো আছে, শুধু বয়সটা কম হইলে কি হইতো। লোকটা শুদ্ধতাকে নিয়ে বাড়ির ভেতরে গেল। বাড়িটা ডুপ্লেক্স। দোতলায় একটা রুমের সামনে এসে দরজার উপর বড় আঙুল রাখতে দরজা খুলে গেল। এত অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেম দেখে শুদ্ধতা অবাক হয়ে গেল। লোকটা ভেতরে ঢুকলো। এটা আমাদের বেডরুম। রুমটা অনেক বড় আর অনেক সুন্দর। শুদ্ধতা স্পঞ্জের নরম তুলতুলে বিছানায় বসে পুরো রুমটা দেখতে লাগলো। সব কিছুতে আভিজাত্যের নিদর্শন। তবে এত বড় বাড়িতে লোকটা একা থাকে নাকি আরও কেউ আছে? তবে উপরের আসার সময় তো
কাউকে দেখা গেল না, একজন সার্ভেন্টও পাওয়া গেল না। বিষয়টা আশ্চর্য লাগছে, আর একটা খটকাও লাগছে যে সে শুদ্ধতাকে কেন বিয়ে করতে গেল, তাও এমন পরিস্থিতিতে। রুম দেখতে দেখতে খেয়াল করলো বুড়ো লোকটা রুমে নেই। এই সুযোগ দরজা আটকে দেওয়া যায়। শুদ্ধতা উঠে দরজা আটকে দেওয়ার আগে আবারও লোকটা এসে হাজির। সে শুদ্ধতাকে বলল, চেঞ্জ করে নাও, তোমার লাগেজ নিয়ে এসেছি। শুদ্ধতা নিজের লাগেজটা থেকে ওখান থেকে একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিল, আর বাড়ি গয়নাগুলো খুলে রাখলো ড্রেসিং টেবিলে। হঠাৎ ড্রেসিং টেবিলের আয়নায় দেখলো লোকটা ওর দিকে এগিয়ে আসছে। শুদ্ধতা ভয়ে কাঁদো কাঁদো বলল, দেখুন আপনি আমার দাদুর মতো, আমার সর্বনাশ করবেন না প্লিজ, আপনার পায়ে পড়ি প্লিজ। আমি আমার বান্ধবীদের মুখ দেখাতে পারবো না, সবাই আপনাকে দাদু আর আমাকে নাতনি বলবে। লোকটা থমথমে গলায় বলল, যে যা ইচ্ছে বলুক, তুমি তো আমার বউ। কিসের বউ? আমি এই বিয়েতে রাজি ছিলাম না, বাবার জন্য করেছি। প্লিজ আপনি আমার দিকে এগোবেন না, তা না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। এটা বলে শুদ্ধতা আশেপাশে কিছু খুঁজতে লাগলো, কিন্তু আফসোস কিছুই পেল না। লোকটা শুদ্ধতার কাছাকাছি এসে পড়লো। শুদ্ধতা কাঁপতে কাঁপতে এক পা করে সরতে শুরু করলো। লোকটা ড্রেসিং টেবিলের সামনে এসে হুট করে মাথার চুল ধরে টান দিল, আর কাঁচা পাকা চুলের কস্টিউমটা হাতে চলে এলো। পুরো মাথা ভর্তি এক ঝাঁক কালো চুল দেখা গেল। সিল্কি চুলগুলো সামনের অংশ কপালে এসে পড়ল। তারপর লোকটা মোটা চশমাগুলো খুললো, গালের উপর থাকা কালো গোটাটা সরিয়ে ফেললো, আলগা দাড়িটাও খুলে ফেললো। তবে মোষটা আলগা নয়, দাঁড়িয়ে আছে, তবে কাট করে ছোট করে রাখা চাপদাড়ি। শার্টটা খুললো, প্লাস্টিকের বুড়িটাও খুললো, হাতের 5-6টা পাথর আংটিগুলোও খুলে রাখলো। তারপর শুদ্ধতার দিয়ে চেয়ে দেখে চোখ মেরে বলল, জাস্ট এ মিনিট। আলমারি থেকে কাপড় দিয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। শুদ্ধতা হা করে তাকিয়ে রইল। কি হলো এটা? ছেলেটা সাদা কালার একটা জিন্স আর একটা কালো টি শার্ট পরে বের হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল একটু হাত বুলিয়ে শুদ্ধতার দিকে এগোতে লাগলো। শুদ্ধতাও পিছাতে লাগলো। এবারে দেয়ালে লেগে গেল শুদ্ধতা। ছেলেটা শুদ্ধতার দিকে ঝুঁকে বলল, এখনও দাদু দাদু লাগছে? শুদ্ধতা নিশ্চুপ দেখে ছেলেকে আর একটু ঝুঁকে নিজের কপালে ওর কপাল ঠেকিয়ে বলল, এই মেয়ে, ফ্রিজ হয়ে গেলে নাকি? কথা বলো। শুদ্ধতা কী বা বলবে? সে এখন শখটা আছে, আজকে শখের উপর আরেক শখ। প্রথমত রাহাত বিয়ে ভেঙে দিল, দ্বিতীয়ত বাবার কথা মতো রাহাতের বুইড়া মামাকে বিয়ে করতে হলো, তৃতীয়ত এই বুইড়া মামা এখন এক চটকিতে রূপ বদলে জোয়ান হিরো হয়ে গেল। এমন একটার পর একটা শখ খেলে কারো মুখে কি বুলি থাকার কথা না? কিন্তু রাহাতের মামা এত জোয়ান কেমনে? আর এই ছেলে বুড়া সেজে গেলেও বা কেন? হুট করে এই প্রশ্নটা মাথায় আসতে শুদ্ধতা বলল, আপনি না রাহাতের মামা? তাহলে এত জোয়ান কিভাবে? নাকি রাহাতের জন্মের পর পয়দা হয়েছেন আপনি? শুদ্ধতার কথা শুনে ছেলেটা মুচকে হেসে বিছানায় এসে বসলো। তারপর বলল, আমি তো রাহাতকে চিনিই না। কিন্তু আপনি যে বললেন আপনি ওর মামা, না বললে তোমার বাবা আমার সাথে তোমার বিয়েও দিত না। কিন্তু আপনি আমাকে বিয়েটা করলেন কেন? সব গুলিয়ে যাচ্ছে। আর আপনি কে? ছেলেটা শুদ্ধতাকে ইশারায় সামনের সোফায় এসে বসার নির্দেশ দিল। শুদ্ধতা এক ঝাঁক কৌতূহল নিয়ে বসলো। শুদ্ধতার কৌতূহল উত্তপ্ত মুখ দেখে ছেলেটা হেসে বলল, সবই বলবো, এত হাইপার হওয়ার কিছু নেই। আমি রৌদ্রুপ রওনক। আপাতত আমার পরিচয়ের মধ্যে শুধু নামটাই জেনে রাখো। আমি কি করি না করি সব আস্তে আস্তে জানবে। কারণ এমনিতে আজ অনেক শখ খেয়েছো, তাই নতুন করে তোমার মস্তিষ্কে হাতুড়ি চালানোর প্রয়োজন নেই। আর বিয়ে বাড়িতে এই একটা কারণে আমি এমন ড্রেস আপে গিয়েছি, কারণটাও বলা যাবে না। তবে তোমাকে বিয়ে করার কারণটা বলি। আমি যখন বিয়ে বাড়িতে আসি তখন তোমার এক্স হবু বর জনাব রাহাত তোমার পাশ থেকে উঠে গিয়েছিল, আর ওর মা তোমার বাবার সাথে কিছু একটা নিয়ে খারাপ ব্যবহার করেছিল। আমি ঘটনাটা জানতে সেখানে গিয়ে দাঁড়িয়ে বুঝতে পারলাম আসলে কি হচ্ছে। তারপর ওরা চলে যাওয়ার পর আমি তোমার বাবাকে রাহাতের মামার পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব দিই, যাতে টপটা গিলে ফেলেন। অবশ্য যা ভেবেছিলাম তাই হলো। আর তোমাকে বিয়ে করার দুটা কারণ আছে। প্রথম কারণ, তোমার বাবার মান সম্মান রক্ষা, ওনাকে দেখে আমার মায়া হয়েছিল। আর দ্বিতীয় কারণ তুমি নিজেই বুঝবে। শুধু তা ব্রু কুচকে মনে মনে বলল, এমন রহস্যজনক কেন? কে উনি? শুধু নাম বাদে আর কিছুই বললেন না কেন? আর আমাকে দ্বিতীয় বিয়ে করার উদ্দেশ্য কি? শুধু তার ভাবনা সুতো ছিঁড়ে রৌদ্রুপ বলল, এমন ভাবনা চিন্তা বন্ধ করে দাও, আস্তে আস্তে সব জানবে। আচ্ছা তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। এটা বলে রৌদ্রুপ বেরিয়ে গেল। রৌদ্রুপ যাওয়ার পরে শুদ্ধতা গেল দরজা বন্ধ করতে, কিন্তু দরজা বন্ধ হয় না। দরজা বন্ধ করতে চাইলে হাতের ফিঙ্গারপ্রিন্ট চাই। অনেক চেষ্টা তকদির করে শুদ্ধতার দরজা লাগাতে পারে না। ততক্ষণে তদ্রুপ চলে এলো, আর ওকে দেখে শুদ্ধতা ধরা
পড়া আসামের মতো কাচুমচু করতে লাগলো। বদ্রুপ উচ্চস্বরে হেসে বলল, লাভ নেই, দরজা আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খোলেও না, লাগেও না। সুব্রতা শুকনো মুখে এসে ঘরে এসে রৌদ্রুপ ওর দিকে এক মগ কফি এগিয়ে দিয়ে বলল, বেশি চিন্তার ফলে তোমার মাথা ব্যথা উঠতে পারে, কফিটা খাও, কাজে লাগবে। শুধু তার কফিটা নিলও, খাচ্ছেও না, কারণ ওর সন্দেহ হচ্ছে কফিতে যদি কিছু মেশানো থাকে। এমনিতেও ছেলেটা সুবিধা মনে হচ্ছে না, দেখতে সুন্দর হলেও মারাত্মক ধটিবাজ টাইপের মনে হচ্ছে। শুদ্ধতার এমন তো সন্দিহান চাউনি দেখে রৌদ্রুপ আন্দাজ করলো কিছু মেশায়নি, খেতে পারো, অথবা আমার সাথে চেঞ্জ করতে পারো। শুদ্ধতা চেঞ্জ করে নিল, তবুও খেতে পারলো না। সন্দেহ থেকে যাচ্ছে, হতে পারে ছেলেটা আগে থেকেই সন্দেহ করে কাপটা চেঞ্জ করে নিজে নিয়ে রেখেছিল, যাতে ও সন্দেহ করলে সন্দেহ কাটানোর জন্য চেঞ্জে নাটক করতে পারে। এবারও শুধু তাকে না খেতে দেখে রুদ্রুপ কৌতুক করে বলল, সিআইডিতে যোগ দেওয়া উচিত তোমার, সারাদিন সন্দেহ করতে পারবে। শুধু তার তীক্ষ্ণ দৃষ্টিতে এবার রৌদ্রুপের দিকে চেয়ে কফিতে চুমুক দিল। কফির টেস্টটা দারুণ। দ্বিতীয় চুমুক দিতে শুধু তার ফোনটা বেজে চেঁচিয়ে উঠল। উঠে গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে দেখলো বাবার ফোন। রিসিভ করতে ওপাশ থেকে আরমান সাহারিফ বললেন, কি অবস্থা মা, তোরা পৌঁছেছিস? হ্যাঁ বাবা, পৌঁছেছি। বাবা, জানো শুদ্ধতা কিছু বলতে পারলো না, তার আগে রুদ্র পেছন থেকে ওর মুখ চেপে ধরে ফোনটা ছিনিয়ে নিয়ে কানে দিয়ে গলার স্বর পরিবর্তন করে ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, জি আমরা পৌঁছে গেছি। আচ্ছা, শুধু তাকে একটু দেখে রাখবে না, বাচ্চা মানুষ তো। আচ্ছা শুনুন, দ্রুত বিয়ে হয়ে যাওয়ার এখন তো আর বড় করে অনুষ্ঠান সম্ভব না, তাই সন্ধ্যায় একটা পার্টি অ্যারেঞ্জ করেছি, আপনারা যাদের দাওয়াত দেওয়ার প্রয়োজন দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আর রাখছি। এটা বলে আরমান সাহারিফ ফোন রেখে দিল। ফোন রাখতে রুদ্রুপ শুধু তার মুখ থেকে হাত সরিয়ে বলল, ইস, একটু হলে তো সব ফাঁস করে যেত। এ মেয়ে, শোনো, খবরদার কাউকে এ বিষয়ে কিছু বলবে না, আমি সবাইকে বলে দেবো আমি ফ্রড। ধোকা। রিভলভার বের করে শুধু তার মাথায় বারবার তাক করে বলল, এটা চেনো তো বেবি, একবার খুলি উড়িয়ে দেবো, কেউ কিছু টের পাবে না। পরে কাঁদতে কাঁদতে তোমার বাবাকে বলবো তুমি তোমার লাভারের সাথে পালিয়ে গেছো, এরপর সারা জীবনের জন্য তোমাকে ঘৃণা করবে। কি বলবে সবাই? শুধু তাকে কাঁপতে কাঁদতে তদ্রুপ রিভলভারটা প্যান্টের পকেটে গুছে বলল, এমন করার সাহসও করো না সোনা। এ বলে রৌদ্র শুধু তাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলো। শুধু তার দপ করে মেঝেতে পড়ে বসলো। কষ্ট হচ্ছে ভীষণ। এটা কি আন্ডার গার্ডেনের মাফিয়া নাকি ডাকাত দলে সর্দার? ভীষণ কান্না পাচ্ছে। সর্বদা ওরা হাতের কুটনি মায়ের। শুদ্ধতা মনে মনে 14 গোষ্ঠীর পুঁতে রাহাতের অসংখ্য বদদোয়া দিল। হতাশ হয়ে ক্লান্ত শরীর নিয়ে শুদ্রতা নরম বিছানায় উপর দপাস করে শুয়ে পড়ল। তদ্রুপ 1 ঘন্টা পর ফিরে এসে দেখলো শুধু তোর বিছানায় এক পাশ দখল করে আরামসে ঘুমাচ্ছে। ও কিছু বলল না। খাবার প্যাকেট থেকে টেবিলে রেখে কম্পিউটার নিয়ে সোফায় বসে পড়লো। খুব মনোযোগ দিয়ে 2-1টা টাইপ করেছিল। প্রায় 2 ঘন্টা পর 10টা বেজে শুধু তার উপর বসলো। শুধু তা উঠে বসে তদ্রুপ বলল, ঘুম ভাঙলো তাহলে? আমি তো চিন্তায় ছিলাম যে তুমি ঘুম ভাঙলে আমি বাসর করবো কার সাথে। শুধু তা গাপটে গিয়েছে। তার মানে কি বলছেন? কিছু না, খাবার এনেছি তোমার জন্য, ফ্রেশ হয়ে খেয়ে নাও। শুধু তা কিছু বললো না, শুধু ঠোঁট বাঁকিয়ে চলে গেল। শুধু তা খেয়ে বিছানার উপর দপ করে বসে রইল। রৌদ্রুপ ডান হাতে খেতে খেতে বাম হাতে টাইপিং করতে লাগলো। 12:15 কাজ শেষ করে উঠে শোয়ার জন্য বিছানা আসছে। শুধু তাঁতকে উঠে বলে, আপনি এখানে কেন ঘুমাবে? অন্য কোথাও ঘুমান, না হয় নিচে ঘুমান। শুধু তার কথা পাত্তা না দিয়ে রৌদ্রুপ বিছানায় হ্যাচকা টান দিয়ে ও নিজের পাশে শুয়ে জড়িয়ে ধরে বলল, বাড়ি আমার, খাট আমার, বউ আমার, তাহলে আমি অন্য কোথায় কেন ঘুমাবো? ছাড়ুন আমার। শুধু তা মোছামুছি করা শুরু করলো। একদম চুপ, আর একটা কথাও বলবেন না, বলে দিলাম। তদ্রুপ আর একটু শক্ত করে ধরেও বলল। শুধু তার ভয় আর কিছু বলল না, গলা ফুপিয়ে চুপ করে রইল। আর তদ্রুপ মিটমিটিয়ে হাসলো, যদিও সেটা শুধু তার চক্ষু গোচর হলো না। মাঝরাতে হঠাৎ শুধু তার ঘুম ভাঙতে উঠতে চেষ্টা করলো, কিন্তু এই ছেলে যেভাবে জড়িয়ে ধরেছে এর থেকে ছুটতে তো দম বেরো হয়ে যাবে। কোনো মতে আস্তে আস্তে শুধু তার খুশি হয়ে উঠতে বুঝতে পারলো ওর হাতে কিসের সাথে আটকে আছে। ড্রিম লাইটের আলোতে দেখলো রৌদ্রুপ নিজের হাতের সাথে শুধু তার হাত শিকল দিয়ে বেঁধে রেখেছে। এটা দিকে শুধু তা হাসবে নাকি কাঁদবে কনফিউজ। শুধু তা আস্তে আস্তে রৌদ্রুপের পকেটে হাত দিয়ে চাবি পাওয়ার আশায় রেখলো, কিন্তু শিকলে তালা খোলা যাবে না। এ কি বিপদ! শুধু তার তদ্রুপের বালিশের নিচে আস্তে আস্তে ছাড়লো, চাবি পাওয়া গেল না। হতাশ হয়ে আবার শুয়ে পড়লো। তদ্রুপ বিদ্রুপ কণ্ঠে বলল, কি সোনা, চাবি পেলে না? থাক থাক, কষ্ট পাইও না। তদ্রুপ কথা শুনে শুধু তার ভয় পাওয়া গেল। আপনি ঘুমাননি? তোমার মতো একটা বউ থাকলে ঘুম কি আসে আমার? তুমি আমার ঘুম কেড়ে নিয়েছো। তদ্রুপ রোমান্টিক গলা বলল। তদ্রুপের এমন মস্করা টাইপ কথাবার্তা শুনে শুধু তা বিরক্ত হয়ে বলল, শুধু তা একটু ইন্টিগ্রেট করার জন্য রৌদ্রুপ ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। এবার চরম বিরক্ত হয়ে চিবিয়ে বলে, আপনি বিরক্ত করা ছাড়া কিছু করতে পারেন না? হ্যাঁ পারে, ভালোবাসতে পারি, কিন্তু তুমি তো দিচ্ছ না সুযোগ। প্লিজ মাপ চা, আমার উচিত হয়নি মাঝরাতে আপনার মতো আস্ত একটা পাগলকে জাগানো। শুধু তা আফসোসের গলায় বলল, ঠিক আছে, এখন যেহেতু জাগাইছে সেহেতু ঘুম পাইয়ে না হলে জ্বালাবো, কিন্তু কিচ্ছু পারবে না। তদ্রুপ আহ্লাদি গলায় বলল, কি করতে পারবে? এখন আমাকে ঘুম পাড়ানোর জন্য আমাকে দিকে ফিরে জড়িয়ে ধরবে, একটু নাড়াচাড়া করা যাবে না। যতবার নাড়াচাড়া করবে ততবার তোমার গালে চুমু দিতে হবে।
সুজাতা ডোক গিলে বললো, এই কেমন কথা, আমি পারবো না, এমনি ঘুমালে ঘুমান, না হলে না। আচ্ছা ঠিক আছে, তুমি বললে আমি পাগল, তাহলে পাগলের পাশে পাগলামি সহ্য করো আর কি। সুজা কিছু বললো না। রৌদ্রুপ জব্দ করার জন্য পিঠে ব্লাউজের ফিতেটা খুলে দিল। সুজাতা আটকে উঠে বললো, কি করছেন? পাগলামি করছি। তুমি ঘুম না পারলে পাগলামি জারি করবো। সুজাতা বুঝে গেল এই লোক চরম লেভেলে নাছোড়বান্দা। এখন যা বললো তা মানতে হবে, না হলে কি করে আল্লাহ জানে। তাই নিজের ভালো চেয়ে সুজাতা মুখ ফুলিয়ে বলো, আচ্ছা ঠিক আছে, ঘুম পাড়াবো, এই তো গুড, দাঁড়াও ফিতেটা বেঁধে দিই। সুজাতা না চাইতে ওকে জড়িয়ে ধরলো। এখন সুজাতা অস্তিত্বে বিস্তৃতি শুধু এই রৌদ্রুপের বক্ষস্থল জুড়ে। সুজাতার শরীর জুড়ে এক অসাধারণ শিহরণ বয়ে গেল। রৌদ্রুপ ওকে শক্ত করে জড়িয়ে দেখেছে, যেন বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে। এমন জড়িয়ে থাকতে থাকতে দুজন কখন ঘুমিয়ে পড়লো কারো খেয়াল নেই। বাচ্চার ন্যায় নির্মল অশ্বরে নিজের দুটি ছাড়িয়ে আজকের দিনে সূচনা করলো সূর্যদেব। দক্ষিণে বিশাল স্বচ্ছ কাঁচের জানা দিয়ে তার দীপ্ত ছড়িয়েছে একজোড়া ভালোবাসার উপর। নির্দিষ্ট সময় ঘুম ভাঙলো রৌদ্রুপের। এই সময়টায় ঘুম থেকে উঠে পড়লেন। তারপর নিয়ম অনুসারে ব্যায়াম, গোসল, নাস্তা। ঘুম থেকে সুতার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। রৌদ্রুপের সযত্নে ওর পাখা বালিশটা রেখে গিয়ে আটকে পড়লো সুতোতার গলায় থাকা কারের তিলটার উপর। তিলটা চুম্বক টানছে, চুম্বকের মতো এত শক্তি বলে সম্মাহিতের মতো টেনে নিজের কাছে নিল। সুতোতা হঠাৎ ঘুম ভাঙতে খেয়াল করে রৌদ্রুপের গালের কাছে ঝুঁকছে। ভয়ে চিল্লিয়ে উঠে রৌদ্রুপ ফুঁসফিল। দ্রুত সরে গেল। সুতোতা ওর ভয় পাওয়ার গলায় বলল, কি আপনি করছেন? কিছু কই নদী। রৌদ্রুপ এমন স্বাভাবিকভাবে উত্তর দিল, একদম মিথ্যা বলবেন না, আমি দেখছি আপনি আমার গলায় একদম ঝুঁকে পড়েছেন। অসভ্য কোথাকার, মেয়ে দেখলে হুঁশ থাকে না, তাই না? সুতা রেগে রৌদ্রুপকে জেরে দিল। রৌদ্রুপ কুচকে তীক্ষ্ণ চেয়ে বলল, হ্যাঁ, এই শব্দ সামা, তোমার গলা যে চুম্বক লাগিয়ে বসে আছে সেদিকে খেয়াল নেই? সুতা রৌদ্রুপের কথা বুঝলো না। গলা চুম্বক আসবে কোথা থেকে? রৌদ্রুপের কথা বোঝার জন্য বলল, মানে হলো তোমার গলা যে তিলটা আছে সেটা আস্ত একটা চুম্বক, যে কোনো পুরুষকে টানার ক্ষমতা রাখে। তাই তুমি এখন থেকে হিজাব অথবা ওড়না পেঁচিয়ে ঘুমাবে, অন্তত আমাকে ছাড়া আর কাউকে যেন টানতে না পারে। আমি চাই না অন্য কোনো ব্যক্তির আকর্ষিত হোক এটার উপর। যদি না পারি তদ্রুপ মনোবল বোঝার জন্য হলেও শুদ্রতা সবসময় তিলটা হেফাজতে রাখে, কখনো হিজাব অথবা ওড়না দিয়ে ডাকে। তদ্রুপ হালকা হেসে আলমারি খুলে রিভলভার বের করে বললো, না পারলে পাখিটার ওকে বললো না শুদ্রতা। তড়িঘড়ি করে বললো, জানি, না পারলে আমার মাথা খুলে উড়িয়ে দেবেন। তবে রৌদ্রুপ মিষ্টি হেসে বললো, এই তো, তাড়াতাড়ি বোঝার জন্য ধন্যবাদ। তার উপর রিভলভারটা রেখে দিয়ে ওয়াশরুমে চলে গেল। শুধুতা বিরস মুখে কাঁচের দিকে দাঁড়িয়ে লক্ষণে সুন্দর সুইমিং পুল। এক মুহূর্তের জন্য লজ্জাবতী শুদ্রতা রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। তারপর সদর দরজা খুলে বাড়ির পেছনে সুইমিং পুলটা দেখে নামতে ভয় করছে। এদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে শুধু তাকে না পেয়ে তদ্রুপ নিচে চলে যায়। ভীষণ ভয় পেয়ে গেল। দ্রুত বেরিয়ে এসে বাগানে খুঁজলো, কিন্তু শুদ্রতা নেই। খুঁজতে বাড়ির পেছনে আসতে দেখলো সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে সে। রৌদ্রুপ রেগে গিয়ে পেছন থেকে ওর হাত টেনে ধরে নিজের ঘুরিয়ে বললো, হুটহাট এখানে সেখানে চলে যাও কেন? বলে আসতে পারো না? টেনশন দিতে ভালো লাগে? শুধুতে ব্রুকুচকে বললো, আমি তো জানালা দিয়ে সুইমিং পুল দেখে এলাম, আর আপনি ওয়াশরুমে ছিলেন, তাই তো বলতে পারিনি। তাহলে অপেক্ষা করতে এত হাইপার হওয়ার কি আছে? আমি তো বাইরে কোথাও যাইনি, সামান্য সুইমিং পুল এসেছে, আর আপনি তো বাড়ির গেটে তালা দিয়ে রেখেছেন, যাবো কীভাবে? রৌদ্রুপ কিছু বললো না, তার মানে অন্য ভয়। শুদ্রতা বৃত্তিকে বয়ে থমথমে বললো, এখন থেকে এখানে সেখানে বলে যাবে, ওয়াশরুমে গেলেও বলে যাবে। গটির, আপনি এমন কেন? আপনার জন্য কিচ্ছু করতে পারবো না, সবসময় কৈফিয়ত দিতে হবে? আমি কিন্তু কৈফিয়ত বলিনি, আমি বলেছি যেতে টেনশানে থাকতো। এত টেনশন কিসের আপনার? এই তো কাল দেখা হলো, এর মধ্যে আমার জন্য এত টেনশন? রৌদ্রুপ রহস্যকর হেসে বললো, কাল তো তুমি দেখলে, আমি তো কবে থেকেই দেখতাম। শুদ্রতা সন্ধিহান গলায় বলো, মানে কিছু না, এখন চলো তো, কোথায় গেলে বুঝবে। রৌদ্রুপ দোতলায় শুধুতাকে নিয়ে একটা ঘরে গেল, জিমের ঘর। একটা শুদ্রতা এত বড় জিম ঘর দেখে বললো, আপনার বাড়িতে জিমও আছে? বাহ, আপনি কি এখন জিম করবেন? হ্যাঁ। তাহলে আমাকে এনেছেন কেন? জ্বালাতে। এটা বেলে রৌদ্রুপ দাঁত কেলালো। শুদ্রতা চলে যেতে নিজের জামিয়ে দরজা আটকে লক করে দিল। শুদ্রতার চরম আক্রোশের ফেটে উঠলো। কাল বললেও আপনি কি জিম করুন না, আমাকে কেন আটকে রাখছেন? আমি কি করে এখানে কুতকুত খেলবো? আমার সাথে আপনিও করবেন? মিসেস শুদ্রতা শারীরিক কেন? আমি কি মোটা হয়ে গেছি নাকি? মোটা হলে মানুষ জিম করে নাকি? ফিট থাকার জন্য, ভালো থাকার জন্য করে। এখন থেকে তুমিও করবে। সুজাতা ভাবুক হয়ে বলল, আপনি নিশ্চয়ই ডাক্তার, তাই না? আমি তোমার মাথা চুপ করে এই জগিং স্যুটটা পরো। রৌদ্রুপ শুদ্রতাকে দিয়ে বললো, শুধুতা এটা আবার কবে আনলেন? কাল খাবার আনার সময়। এখন যাও, দ্রুত পরে আসো। শুধুতা বিড় করতে ওয়াশরুমে গেলে চেঞ্জ করতে মনে বললো, শুধুতা তোর খারাপ সময় শুরু। এই লোক তোর মাথায় এমনভাবে চিবিয়ে খাবে, তুই নিজে তোর মাথা খুঁজে পাবি না। বোধহয় বিনা দাওয়াতে মানুষের বিয়ে খাওয়া কুফল। এটা আজ পর্যন্ত যাদের বিয়ে খেয়েছি এভাবে তারা সবাই মিলে বদদোয়া দিয়ে বলে এই হাল। শুধুতে ট্রেন মিলে হাঁটতে রৌদ্রুপকে খেয়াল করলো। খালি গায়ে মুক্তোর মতো ঘামের ফোঁটাগুলো চকচক করছে, কপাল দিয়ে ধরধর করে ঘাম ঝরছে।
যদিও রৌদ্র সেটা খেয়াল করলো না যে পুশ আপ করতে ব্যস্ত। ব্যায়াম করে টাওয়াল দিয়ে কপালে ঘাম মুছতে মুছতে সুতোর সামনে এসে বলল, চলুন এবার। এত আলসেমি তুমি? বুঝেছি, আমারই তোমাকে ঠিক করতে হবে। আজ প্রথমে বলে কিছু বলিনি, কাল থেকে আর ছাড় নেই। এখন চলো গোসল করতে। চলুন না সুইমিং পুল গোসল করে। সুতোতা একগুচ্ছ সঞ্চলতা মাখা আবদার করলো। রুদ্র বুকুচকে বলল, শিওর? ওবার শিওর। সুতোতার কণ্ঠ উষ্ণাস। আচ্ছা চলো। রুদ্র মুচকে এসে বলল, সুতোতা তো সেই খুশি, তার সুইমিং পুল ভালো লাগে, কিন্তু তাদের বাড়ি নেই। বড়জার হাতে বাড়িতে আছে, যতবারে ওই বাড়িতে যতবারে সমবয়সী যার সাথে বোন সুরমার সাথে গোসল করে। সুতোতা সুইমিং পুলে নেমে সেই কি খুশি। রৌদ্রুপ তার হাস্যজ্জ্বল মুখের দিকে চেয়ে সেই খুশি উপভোগ করেছে। তার চেয়েও বেশি মোহিত হয়েছে মেয়েটির সিক্ত বাসনের উপর পরিপুষ্ট দেহে সূক্ষ্ম বাজগুলো। রৌদ্রুপ দৃষ্টি আকর্ষণ করে মেয়েটির উপর। বুকের বাঁ পাশে চিলিক দিয়ে উঠেছে। সত্যি নারী বিধবার এমন দৃষ্টি মজেছে সে পুরুষ। এক নারীতে আজীবন মজে থাকে সে মহাপুরুষ। যে অন্য কোনো নারীতে আসক্ত হতে পারে না, তা সন্ন্যাসী। মরুভূমির মতো খরা একটু ভালোবাসে বৃষ্টি পায়, তবে অশান্ত মনকে শান্ত হবে। তুমি কি আমার ভালোবাসা দেবে? গোসল শেষ সুদ্রতা রৌদ্রুপ করে চলে যায়। প্রথমে রৌদ্রুপ চেঞ্জ করলো, তারপর সুদ্রতা চেঞ্জ করে রুমে আসতে দেখলো ঘরে রৌদ্রুপ নেই। নিশ্চয়ই বাইরে গেছে। যাতে আমার কি। সুদ্রতা ডোন্ট কেয়ার মাইন্ড নিয়ে চলে গেল কিচেনে যাওয়ার জন্য। নাস্তা খেতে হবে, তখন থেকে পেটেই দুধ দৌড়াচ্ছে। কিচেনে এসে সুদ্রতা অবাক। রুটি চেখেছে। সুদ্রতা দেখে বলে, আলু ভাজতে হবে? হ্যাঁ পারে, বেজে ফেলো, আমি আলু কেটে রেখেছি। সুদ্রতা ফ্রাইপ্যানে আলুবাজি করে লাগলো। ফ্রাইপ্যানে আলুবাজি করতে লাগলো। বাজার শেষে দুজনে নাস্তা করলো। নাস্তা করতে হতে হয় সুদ্রতার মনে একটা প্রশ্ন উঠে। আচ্ছা এত বড় বাড়িতে লোকটা একা থাকে কেন? এর বাবা মানে? সুদ্রতা প্রশ্নবিদ্ধ চোখে বলে, আচ্ছা আপনার বাবা মানে অ্যাক্সিডেন্টে মারা? মা বাবা ভাই বোন মারা যায়, আমি শুধু বেঁচে আছি। 4 বছর বয়সে একা হয়েছি। একটু হলে রৌদ্রুপের কষ্ট আঁচ করতে পেরেছে সে। নিজেও তো জন্মের পর মাকে পায়নি, শুধু বাবাকে পেয়েছে। সেই হিসাবে রৌদ্রুপে চেয়ে ভাগ্যবান। সে তো বাবাকে পেয়েছে, কিন্তু মানুষটা তো কাউকেই পায়নি। কেমন একটা বিষাদে চেয়ে আছে মুখটা, ভালো লাগছে না। এই কুমোর ভাবটা কাটতে সুদ্রতা লাগলো। আচ্ছা আপনি কয়টা প্রেম করেছেন? হিসেব নেই, অনেকগুলো। কি আপনি প্লে বয় ছিলেন? সুদ্রতা বুক উচকে জিজ্ঞেস করলো। না, তবে কাজ হাসিলের জন্য করতে হয়। কি এমন কাজ? প্রেম করতে হলে জানতে হবে আস্তে আস্তে। সুদ্রতা মনে মনে একটা বেঞ্চি কাটলো। তারপর বললো, ভালোবেসেছেন কাউকে? রৌদ্রুপ হাসলো। তারপর সুদ্রতার দিকে চেয়ে বললো, তোমার কি মনে হয়? আমার মনে হয় আপনি জায়গা খেয়েছেন। কিছুটা দার্শনিক ভঙ্গিতে বললো সুদ্রতা। দার্শার কথা উচ্চস্বরে হাসাতে পড়লো। না না, যাকে ভালোবাসে সে এখন পর্যন্ত আমাকে ছেড়ে যাওয়ার উপায় নেই তার। মনে মনে হলো কথাগুলো ওকে ইঙ্গিত করে বলছে। এটা নিতান্তই ফ্ল্যাটিং ছাড়া আর কিছুই না। যেহেতু এতগুলো প্রেম করেছেন সেহেতু এগুলো ব্যাপার না। বাড়িতে পাটা অ্যারেঞ্জ করে, কিন্তু পরের একটা ভেবে কি ক্লাবে করাটা ঠিক হবে? রৌদ্র আরমান সাহেবকে জানিয়ে দিল। এবার বেশ কিছুটা কাজ তার শুদ্ধতাকে বলো, শোনো শুদ্ধ, এবার একটু কাজ করো, আমি কাজটা শেষ করে ফিরবো। তুমি বাড়িতে যাবে না, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবে। আচ্ছা আমার বাসায় বই নেই। আচ্ছা শোনো, আমাদের বাসা এখন থেকে আপনার বাসা করবেন না, আমাদের বাসা। হ্যাঁ আর কোথায়? চলো দেখাচ্ছি। তো রৌদ্র শুরুতাকে নিয়ে নিচতলার একটা রুমে এসে ঢুকলো। ঘরে শুধু বই সাজানো, অনেক বড় একটা ঘর, কম হলো 10,000 বই আছে। এই লোকগুলো তো বই পড়ে। শুধু তার সামনে হাসি শাড়ির থেকে একটা বই নিল। আপনি বই পড়েন? সন্দেহ আছে? সন্দেহ না, তা ভাবতেও পারি না। আপনিও বই পড়েন? এমন অনেক কিছুই দেখবেন সামনে যা তুমি ভাবতেও পারবে না ঘটবে। রৌদ্রুপের ঠোঁটের এক রহস্য হাসি ফুটে উঠল। মাঝে মাঝে আপনি এমন রহস্যজনক কথা বলেন, আমি আগা মাথা খুঁজে পাই না। শুধু সঠিক সময়ের অপেক্ষা করো। এই বলে রৌদ্রুপ বেরিয়ে গেল শুধু তাকে কথা বলতে না দিয়ে। শুরুতে অ্যাঞ্জেলস অ্যান্ড ড্যামস বইটা পড়লো। বই পড়তে পড়তে শুরুতে হুঁশ থাকে না। ওর সামনে মার্ডার অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হলেও। রৌদ্র ফিরল দুপুরে কিছু করে। ফিরে দেখলো শুরুতে বই বুকের উপর রেখে ঘুমিয়েছে। ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিল। তারপর ঘরে এসে আদর কণ্ঠে সুদাকে ডাক দিল। শুদ্র উঠো, খাবে না? সুদা ঘুম জোড়ানো চোখে রুদ্রকে দেখে বলল, কখন আসলেন? মাত্র। সুদা উঠে বসলো। খোলা চুলগুলো হাত খোপাতে বলে, একটু আগে চোখ খুলে লেগেছিল। আচ্ছা এখন হাত মুখ ধুয়ে আসো, খাবে, আমি খাবার এনেছি। আচ্ছা আপনার বাসায় সার্ভেন্ট নেই কেন? এত বড় বাড়িতে কোনো সার্ভেন্ট নেই? না, আমি এই বাড়িতে থাকি না, সেই জন্য এখানে কোনো সার্ভেন্ট নেই। তাহলে আপনি থাকেন কোথায়? আজ রাতে জানবে। রৌদ্রফের কণ্ঠে আবারও রহস্য। সুদ্রতা মস্তিষ্কে রৌদ্র সম্পর্কে অনেক প্রশ্ন জমা হচ্ছে। এই প্রশ্নটা এত রহস্যময় কেন? সবসময় রহস্য নিয়ে আবৃত রাখে নিজেকে। দুপুরে খাওয়া শেষে শুদ্ধতা অসমাপ্ত বইখানা আবারও পড়া শুরু করলো। আর রৌদ্রপ চিন্তিত মুখে কম্পিউটারে কিছু একটা টাইপ করছে। হঠাৎ রৌদ্রপের ফোন আসা রিসিভ করো। পাশ থেকে কেউ কিছু একটা বলে তড়িঘড়ি করে কম্পিউটার বন্ধ করে বলো, ওকে আমি আসছি। তারপর সোফা থেকে উঠে শুদ্ধতাকে বললো, আরেকটা কাজ করে গেল, আমি সন্ধ্যায় আগে ফিরবো, তুমি প্লিজ কষ্ট করে একটু থেকেও বলে রৌদ্র বেরিয়ে গেল। সুলতা বেশ অবাক হলো। এমন হন্তদন্ত হয়ে ছুটে যাওয়ার রহস্য কি? রৌদ্র সম্পর্কের প্রশ্নগুলো জেগে ধরেছে ওকে। এখন থেকে সেই প্রশ্নের উত্তর খোঁজা ছাড়া আর কোনো রাস্তা নেই। শুদ্ধতা বইটা রেখে রৌদ্রপের আলমারি খুঁজতে লাগলো।